দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন, এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, কেউ কেউ বলছেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে লুটপাটের অর্থনীতি তৈরি করেছেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে শেখ হাসিনার চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছেন। এই দেশের জনগণকে নিয়ে শেখ হাসিনা কি বলতেছে, তিনি কি করেছেন, সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছেন কল রেকর্ডের মাধ্যমে। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনার এক প্রতিনিধির সঙ্গে শেখ হাসিনার টানা 10 মিনিটের কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে। এই সম্পর্কে নাইম ভাই বিস্তারিত আলোচনা করেছে, আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। শেখ হাসিনার চাঞ্চল্যকর তথ্যের এই কল রেকর্ডটি আমরা শুনে আসি, আপনারা মনোযোগ সহকারে এই কল রেকর্ডটি শুনতে থাকুন। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যানিগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। হ্যাঁ হ্যাঁ আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারমাঙ্গিচরে বা ক্যানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদেরকে তো আপা আমি সব মার্ডার কেস আর কিছু সব মার্ডার কেস। জি আপা, এখন বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। জি আপা, গেটটা দেখে নাও। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা কোর্টে ওখানে যাই, আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো, তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা, ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত, আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা। কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলা বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো, আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা। রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী যে পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা, আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা, আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা, ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, এটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা ওই যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আমরা কই যাবো আপা, আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেহেতু আছেন আপা, আমরা আছি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি।
জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যানিগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, সাথে কিছুই করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা। একটা ফলস মামলা, মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বাইরে গিয়েছে চাকরি করে, জি আপা, সবার নয় মামলা। জি আপা, সবার নয় মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি, যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, আপা আপনি আপা যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাতে কিছু আসে যায় না। এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500 নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ, এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা, আর টিউলিপটা জড়াইছে, টিউলিপ তো বাচ্চাটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের দাওয়াত দিচ্ছে, গেছি, ও পুতিন, ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করাই দিচ্ছে। জি আপা, আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সে টাকা না, সেটা উঠাক। জি আপা, জি আপা, খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কোপার টার্গেটটা পাওয়া যাবে, কারণ আমরা কোপার টাকা সিঙ্গাপুর থেকে। জি আপা, আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ, সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায়, সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা। নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, খুব লাভাচ্ছে যে যারা মানি লন্ডারিং করছে, জি গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি এই এত বছরে, জি আপা, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা, চাকরি দিচ্ছিল এমডি পদে। জি আপা, এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা, 26,000 কোটি টাকা। জি, যা দিয়ে সেই যে বিদেশের সোশ্যাল বিজনেস, অমক যত বিজনেস সব কত টাকা পায় থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ আরে বুঝতেছে আপা। না, মানুষের বুঝাই দিতে হবে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা, তবে এবার যে অলিম্পিকে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা, ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। এতে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোক হচ্ছে সুদখোর একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত। জি আপা, আপনি যেই পরিশ্রম আপা করছেন আপা, উঠায়
উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই দিয়েছে। আপা কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমাননা করছে আপা। কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? আপা বুঝবে এইসব করে বুঝবে। এখন আপা তাইলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিডের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিডের গুলো গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি। পাঠাতে থাকো, যেহেতু কি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুভ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যাওয়ার দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি এদের হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে, জি আপা। পুরাই দিছে। জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজে দিবেন আপা, আপনি যখন নিজে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা। ভাইরাল ফোন আলাপটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিচ্ছি। যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারা খুশি হলেও বাকিরা হয়তো আমরা আজকের এই ভিডিওতে খুব বেশি খুশি হতে পারবে না, কারণ প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আপনাকে মাপতে হবে। শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে আছে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু 98% বাংলাদেশের ভেতরে আছে, আত্মগোপনে আছে, কিছু মামলার আসামি হয়েছে, আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেফে অবস্থান করছেন। এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন, এতটা আওয়ামী লীগ শূন্য কিন্তু বাংলাদেশ না। শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, কেউ বলছেন দিল্লিতে, কেউ বলছেন যে না সীমান্তের কোনো একটা অংশে আছেন, নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে। একদিনে বাংলাদেশের রাজপথে 38% আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে। জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন এই 40%-এর মধ্যে 30% মানুষ যদি রাজপথে নামে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে, অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাকআপ দেওয়া, তিনার সেফ রিটার্নের জন্য তাদের বলেন অথবা সেনাবাহিনী বলেন, প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে, যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে 100 জন ধরবেন, এই চিন্তা করা কিন্তু বোকামি। আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই, এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই, কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই 1 থেকে 6, তো 6-এর পর 24, আজকে 18 বছর, ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই। রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে, মরবো নয়তো মারবো এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে। আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী, এই মুহূর্তে ধরেন প্রশাসন একটা সেক্টর কিন্তু রয়ে গেছে, আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না, সমন্বয়ক ভয় পেয়ে যাবে। শুধু একটা টিম আছে প্রশাসন, তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে কি পরিমাণ মানুষ সেটআপে আছে, এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে, ওএসডি হচ্ছে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়, বা যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন। এছাড়া আরও যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরের লোক এখন তারা নীরব ভূমিকায় আছে, ঘাপটি মেরে আছে, অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের আওতাভুক্ত করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়, ভারতের অনুমতি ছাড়া এক কাইকো দিবে না। তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাকআপ, কূটনৈতিক হোক আন্তর্জাতিকভাবে হোক, শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক, স্পেশাল একটা কমান্ডো বাহিনীও থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে, আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেটআপ তৈরি হবে। তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয়, রাতারাতি সেখানে আপনি দেখবেন যে কয়েক 1-1.5 মাস আগেও যতটা আওয়ামী লীগ দেখছেন, কাছাকাছি লেভেল আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়ায় গেছে। এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার, মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরও বাড়বে, যে হারে গণমাধ্যমে মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে। তো আওয়ামী লীগ বোঝে, ইভেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বলছে যদি কখনো সরকারের মানে পরিবর্তন হয়, রাজনৈতিক সরকার আছে, 10 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে, না মারলেও কাছাকাছি মরে যাবে। এটাই বাস্তবতা, কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে, যার কারণে তারা নিজেরাই বোঝে যে পরিস্থিতি কোন দিকে যাবে। তো সকল কিছু মিলিয়ে কেউ বলছেন বিষয়টা বোগাস, ইউনূস সরকারের উপর একটা মানসিক প্রেশার ক্রিয়েটের জন্য তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। কারণ আমরা ভারতীয় গণমাধ্যমের বরাতেই জানলাম যে তিনি যেখানে আছেন সেখানে তিনি গৃহবন্দী, ঘর থেকে বের হতে পারেন না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না। তাহলে এখন যখন তিনি ফোনে কথা বলছেন, তার মানে ওনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, ফেসবুক দেখেন না, তিনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেটআপ তো তৈরি হয়ে আছে। তো অনেকে মনে করছেন সীমান্তের কোনো একটা জায়গায় সিকিউর আছেন, যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনাকে বাংলাদেশে ঢোকার প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত, আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ওনার ভ্যানগার্ড। আবার কেউ বলছেন যে না, বিষয়টা টোটালি বোগাস,
ভয় একটা তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না। তো মেনে নিবে নাকি নেবে না সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার নিয়ে যারা পলিটিশিয়ান আছেন সবাই কিন্তু জানেন তিনি হচ্ছেন একরোখা মানুষ। তো সেই একরোখার জায়গাটা থেকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন। আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কেউ বলছেন যে এই ফোন আলাপটা সামনে আসছে যে নেতাকর্মীরা যেন ভয় না পায়, কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কী হয় বিএনপিকে দেখলে আপনি বুঝে যাবেন, জামাতকে দেখলে বুঝে যাবেন, ভয় তৈরি হয়ে যায়। কারণ নেতাকর্মী দিয়েই আমাদের রাজনৈতিক দলগুলো চলে। তা আপনি কি মনে করছেন যেটা বোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনার কল রেকর্ড। গোপন এই কল রেকর্ডটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এই কল রেকর্ডটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার এক প্রতিনিধির সঙ্গে শেখ হাসিনার গোপনের এই কল রেকর্ডটি ফাঁস হয়ে গিয়েছে। শেখ হাসিনা তিনি কি আলোচনা করতেছেন টানা 10 মিনিট ধরে তার নেতাকর্মীর সঙ্গে, আপনারা বিস্তারিত দেখতে পারলেন। আর এই সম্পর্কে নাইম ভাই বিস্তারিত আলোচনা করেছেন, যারা আলোচনা শুনতে আপনারা অনেক পছন্দ করেন। যাই হোক, শেখ হাসিনার চাঞ্চল্যকর তথ্যের এই কল রেকর্ডটি আপনারা শুনতে পারলেন। তো এই সম্পর্কে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।